একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে একরামের মোবাইল ফোনটা সুইচ অন ছিল এবং সেই সুইচ অনটা থাকা অবস্থায় তার মেয়েরা এবং তার স্ত্রী এই হত্যাকাণ্ডের এই যে মানে ফায়ারিংয়ের আওয়াজ তারপরে একরামের যে কথোপকথন এগুলো সব শুনতে পাচ্ছিল এবং সেটি আমাদের তখনকার কালের কণ্ঠ পত্রিকা একটা নিউজও করেছিল। এই সমস্ত কিছু আমরা আলামত হিসেবে নিয়েছি। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এগুলোর ভিত্তিতে সেখানে আমাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসাবে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি, যিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং তার মেটিকুলাস ডিজাইনেই এই বদির পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছিল। কারণ এই একরাম ছিল তার প্রতিপক্ষ এবং এইটাও আপনাদেরকে একটু অবহিত করে রাখি, এটা পরবর্তীকালে আপনারা হয়তো সাক্ষ্য প্রমাণে আসবে দেখবেন যে একরামকে হত্যা করার পর তার সম্পত্তি কিন্তু এই বদি তার সম্পত্তি বিভিন্ন কৌশলে আত্মসাৎ করেছিল এবং নেপথ্যের নায়ক ছিল সেই আব্দুর রহমান বদি। তারপরে তৎকালীন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, কুখ্যাত বেনজির, কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ার লতিফ খান তুষার, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম মিনু, ব্রিগেডিয়ার জেনারেল তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন ওরফে রাজন, স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ওরফে মাহমুদ ওরফে রাজু এবং লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিকুর রহমান ওরফে সৈকত। এদের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হচ্ছে। মেজর অবসরপ্রাপ্ত রুহুল আমিন রাজন এবং আরেকজন হচ্ছে এই যে নাজমুস সাকিব, 1 মিনিট, আরেকজন হচ্ছে লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান সৈকত। তারা সরাসরি গুলি করেছে আর মিফতাউদ্দিন সহ অন্যান্য যারা র্যাব কর্মকর্তারা তখন ওই জায়গায় তারা উপস্থিত ছিল এবং তাদের তত্ত্বাবধানে তাদের পরিকল্পনায় ওখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। শুধু তাই না, এই ঘটনার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং শেখ হাসিনা এই ঘটনাটা যাতে আর বাড়াবাড়ি না হয়, এটা যাতে এইটা নিয়ে যাতে কোনো রকমের তারা উচ্চবাচ্য না করে, সেই কারণে একরামের স্ত্রীকে শেখ হাসিনা ডেকে নিয়ে এসে তাকে বলেছিল যে এটা নিয়ে যত আর বাড়াবাড়ি না করে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং উবায়দুল কাদের নিজে এই দায়িত্ব নিয়েছিল এবং উবায়দুল কাদের এই ঘটনার মধ্যে তার একটা স্বীকারোক্তি আছে। সেইগুলি সাক্ষীরা, বিশেষ করে আমাদের যে একরামের স্ত্রী, তার বক্তব্যের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে এবং তিনি বলেছেন যে উবায়দুল কাদের তাকে নিয়ে এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে দিয়েছে এবং এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে এবং এই সমস্ত ইনভেস্টিগেশনটা আমরা পর্যালোচনা করে যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ প্রাইমারি ফেসি কেস পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ফর্মাল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। না চেয়ারম্যান এইটা বলেছে যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র ব্যবস্থায়, যে যদি আজকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এইরকম হত্যাকাণ্ডের সাথে, এরকম নরহত্যার সাথে যদি তারা জড়িয়ে যায় এবং যে নৃশংস হত্যাকাণ্ড, এরকম রাষ্ট্রের সর্বোচ্চ একটা শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদি এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো এইটি অত্যন্ত অ্যালার্মিং বলে
আজকে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা তার সংখ্যা ব্যক্ত করেছেন। এটার অর্থ হচ্ছে যে আজকে আমরা কি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল যে যেখানে মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ্য হবে, যেখানে মানুষ তাদেরকে নিরাপত্তার কি বলে জানি শান্তির নীড় হিসেবে তারা দেখবে, যেখানে আশ্রয় নিবে, কিন্তু তারাই কিন্তু তাদেরকে নির্বিচারে হত্যা করার মতো তারা ভূমিকা পালন করেছে। এইটাই বলেছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা আপনাদের কাছে আসি, আমরা একজন তার নামটা আমরা এখন আর প্রকাশ না করি, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করেন। একজন সার্ভিং আছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আমরা চেয়েছি, গ্রেফতারি পরোয়ানা মঞ্জুর হয়েছে। আমরা তাকে পরবর্তী আইনগত কার্যক্রমের স্বার্থে এইটা আপনাদের কাছ থেকে আমরা একটু গোপন রাখতে চাই, আপনারা একটু সহযোগিতা করেন। আজকে মেজর সাজ্জাদ জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তিনি বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা তিনি বর্ণনা করেছেন যে যেদিন তিনি র্যাব 3-তে উনি জয়েন করেছেন সেই দিনই তাকে বলা হয়েছে যে আজকে একটু অপারেশনে যেতে হবে। সেই অপারেশনের নেতৃত্ব দেয় জিয়াউল হাসান, তৎকালীন ইন্টেলিজেন্স প্রধান। তিনি নেতৃত্ব দেন এবং সেখানে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার যে ব্রিজ ফ্লাইওভার সেখানে নিয়ে জিয়াউল হাসান নিজে একজন ভিকটিমকে গুলি করে তাকে নদীতে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরে আরও একজনকে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং সেই যাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় তাকে আর পরবর্তীতে আর গাড়িতে ফেরত আনা হয় নাই। এরপরে আরও একজনকে একইভাবে গুলি করে হত্যা করে। তিনি পরবর্তীতে জানতে পেরেছেন যে ওই এক রাতে প্রায় 5 জন মানুষকে একই কায়দায় জিয়াউল হাসানের নেতৃত্বে হত্যা করা হয় এবং জিয়াউল হাসান নিজে গুলি করে হত্যা করে। এই ভয়াবহ বর্ণনা আজকে দিয়েছে এবং তার এই বর্ণনার সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, তার এই বর্ণনার সাথে আগে যে আমাদের যে ইমরুল কায়েস নামে একজন সাক্ষ্য দিয়েছে, তার সাক্ষীর বর্ণনার সাথে এই সাক্ষীর বর্ণনার কিন্তু মিল আছে। আমরা কোরোবোরেশন পেয়েছি, আমরা এইটারও কোরোবোরেশন পেয়েছি। ইকবাল করিম ভূঁইয়া তৎকালীন সেনাপ্রধান, তিনি এই ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছেন জিয়াউল হাসানের বিরুদ্ধে যেসব ঘটনাগুলি তিনি বলেছিলেন, তার আজকের এই সাক্ষী থেকে তার বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা কোরোবোরেশন পেয়েছি। তো এইরকম নৃশংস বর্ণনার প্রেক্ষিতে আমরা মনে করি যে জিয়াউল হাসান তার পাপের বোঝা এত ভারী হয়েছে যে এখন আমরা শুধু আদালতের ন্যায় বিচারের অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে। তিনি সরকার এবং রাজনীতি বিভাগের ছাত্র। তিনি নিজে একটা বই লিখেছেন যে স্বাধীনতার পর